কিছু সীমাবদ্ধতা ছিল, আমরা সেগুলোর ভিত্তিতে আমরা কাজ করছি। আমরা এই মিজেলসের যে আউটব্রেকের কথা বলা হচ্ছে এবং পত্রিকায় এসছে 33টি বাচ্চা মারা গেছে, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রতিবেদনও পেয়েছি এটার উপরে। ওনারা বলেছেন যে 33 জনের সবাই কিন্তু মিজেলসে মারা যায়নি, অন্য কমপ্লিকেশন নিয়েও তারা এসেছিলেন। যা প্রত্যেকটি মৃত্যুকেই আমাদের চিকিৎসার আওতায় আনা দরকার, আমরা ওই দিতে যাচ্ছি না। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা এই যে শর্ট আউটব্রেক বলবো বা ছোট আউটব্রেক হয়েছে যে মিজেলসের, এটা আমরা অ্যাড্রেস করার জন্য একটা ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। আমরা জাতীয় এটাকে বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা মোকাবেলা করার জন্য ইতোমধ্যেই আমরা একটি বিশেষজ্ঞ দল গতকাল এখানে পাঠিয়েছি। ওনারা এগুলা পরীক্ষা করছেন। আমাদের জাতীয় পর্যায়ে একটি জাতীয় টিকা দান কর্মসূচি প্রণয়নের একটি টেকনিক্যাল কমিটি আছে। আমরা ওই কমিটিকে অনুরোধ করেছি যে আমাদের এই আউটব্রেক যে পকেটে তৈরি হয়েছে এগুলার জন্য আমাদের একটা টেকনিক্যাল প্ল্যান তৈরি করে দেওয়ার জন্য। তারা অলরেডি তাদের পরিকল্পনা তৈরি করেছে। আমরা এগুলো নিয়ে সচিবালয়ে বসবো। আপনারা জানেন IEDCR একটি প্রতিষ্ঠান আছে, আমরা তাদেরকেও বলেছি যে তোমরা এই ব্যাপারে গবেষণা করে দেখো কি ব্যর্থতার কারণে, কি কারণে এই কাজটি হয়েছে। আমরা প্রাথমিকভাবে যেটি জেনেছি, করোনাকালে এবং তার পরবর্তী সময়ে কোনো পকেটে, আপনারা জানেন আমাদের স্বাস্থ্যকর্মীরা এক সময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। এই সংকট আবার কিছু মায়েরা ধরেন একদিন হয়তো এসছেন, সেদিন কর্মবিরতি ছিল, পরে ওই মায়েরা আর আসেননি। এই ধরনের কারণে কিছু জায়গায় গ্যাপ তৈরি হয়েছে। এই আমাদের ইনভেস্টিগেশনে, প্রাইমারি ইনভেস্টিগেশনে বলে যে ওই গ্যাপগুলোর কারণে এইটা ছড়িয়েছে। আমরা একটা স্ট্র্যাটেজি নিচ্ছি যে রিং করে ওই এলাকাগুলোতে আমরা হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য ভ্যাকসিনের কার্যক্রম সহসাই শুরু করব। এটা আপনারা জানেন সরকার আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় এবং বাচ্চাদের হাম থেকে শুরু করে এই সংক্রামক সকল ব্যাধির ব্যাপারে টিকা কর্মসূচির ব্যাপারে সচেতন। ইতোমধ্যেই আমরা 604 কোটি টাকার টিকা ক্রয়ের জন্য যে প্রস্তাব আমরা পাঠিয়েছি, এই টিকা ক্রয়ের বিষয়টি আজকে আমাদের জাতীয় ক্রয় কমিটি, এই ক্রয় কমিটি গত বৃহস্পতিবারে অনুমোদন দিয়েছে। আমরা গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে নিজেরা গিয়ে খোঁজ নিয়েছি এবং আজকে আমরা জেনেছি এই ক্রয় অনুমোদন হয়েছে। আমরা ইউনিসেফকে এখন চিঠি দিলে, আমরা পেমেন্টও করে দিয়েছি, আমরা ইউনিসেফকে চিঠি দিলে আমরা টিকা পেয়ে যাব। আমাদের কোল্ড চেইন রেডি আছে, আমরা টিকা পেয়ে গেলে আমরা ইপিআই কর্মসূচি এবং টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা আপনাদের সবাইকে নিয়ে এই সাময়িক সংকট আমরা সাহসিকতার সাথে মোকাবেলা করতে পারবো। আমরা আরেকটু শেষ করি। আমরা আজকে এই হাসপাতালের সম্মানিত ডাক্তার সাহেবদের সাথে, প্রশাসনের সাথে আমরা বসেছি, আমরা নিজেরা দেখেছি আসলে এখানে আরো কিছু সম্পদ এক্সপ্লোর করেছি। আমরা দেখেছি যে ওখানেও আমাদের কিছু চিকিৎসার পকেট সুযোগ রয়েছে। আমরা হার্ট ফাউন্ডেশনের এখানে একটা হাসপাতাল আছে, আমরা ওনাদেরকে অনুরোধ করেছি ওনাদের ওই আইসোলেশন ওয়ার্ড NICU এগুলো আমাদেরকে ব্যবহার করতে দিবে। আমরা বাচ্চাদেরকে ওখানেও নিয়ে যাব। আমরা যাদের মিজেলস নাই, কারণ নাহলে আমাদের হার্টের রোগীগুলো আবার ইনফেক্টেড হয়ে যাবে, আমরা আরেকটা রিস্কে পড়ে যাব। সেক্ষেত্রে এখানে কিছু খালি হবে। যারা মিজেলসের বহির্ভূত রোগী তাদেরকে ওখানে শিফট করে দিব
তাহলে আমাদের এই আইসোলেশন ওয়ার্ডটা খালি হবে, আমরা অন্যদেরকে ভর্তি করাবো। আমরা আমাদের অন্যান্য জেলার যে রোগীগুলো সাধারণত আসে, এদেরকে আমরা ঢাকায় শিশু হাসপাতাল, ডিএনসিসির হাসপাতাল সহ আইডিসিআর এগুলোতে আমরা আইসিইউর ব্যবস্থা, আইডিএইচ এ আমরা আইসিইউর এনআইসিইউর ব্যবস্থা, আইসিএমএইচ এগুলোর ব্যবস্থা করেছি। মা ও শিশু হাসপাতাল মানিকগঞ্জেও আমরা আইসিইউর ব্যবস্থা করেছি। আমার বিশ্বাস যে সরকার আপনাদের এই সংকট মোকাবেলায় অত্যন্ত রেসপন্স করেছে এবং আমরা বিশ্বাস যে ইনশাআল্লাহ এটা আমরা মোকাবেলা করতে পারবো আপনাদের সহায়তায়। আর আমাদের এখানে আমাদের কিছু সংকট এর কথা বলেছে যে আপনার ভেন্টিলেটর অসুবিধা। আমাদের মাননীয় মন্ত্রী আপনারা দেখেছেন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন স্বাস্থ্যসেবার উন্নতির জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন নির্দেশনা, যে জনগণের প্রাইমারি হেলথ কেয়ার নিশ্চিত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব ইনশাআল্লাহ। ইতোমধ্যেই মাননীয় মন্ত্রীর আহ্বানে বিভিন্ন সংস্থাগুলো আমাদেরকে ইতিমধ্যেই 7টি ভেন্টিলেটর দিয়েছেন, যেগুলো আমরা এখানে নিয়ে এসেছি। আমরা পরিচালক সহ আমাদের এই হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়ে যাব। আমার বিশ্বাস যে এতেও আমাদের সংকটের কিছুটা হলেও আমরা লাঘব করতে পারবো। এখানে এই মেডিকেলের অর্থ বরাদ্দের ক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে। আমরা ইনশাআল্লাহ আমার 4 তারিখে অর্থ মন্ত্রণালয়ের সাথে আমার একটা মিটিং আছে, আমরা ওখানে উপস্থাপন করলে আমার বিশ্বাস যে আমরা সেই ঘাটতিটাও পূরণ করতে পারবো। এখানে আরেকটি শিশু হাসপাতাল আছে, ভবন তৈরি করে আছে, কিন্তু অন্যান্য সুবিধাদি না হওয়ার কারণে আমরা এই রাজশাহী বা আশেপাশের জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এটা যাওয়ার একটু পরেই আমরা ভিজিট করব, কি করণীয় এটা তো আমরা একটা চেকলিস্ট করে আমরা যত দ্রুত সম্ভব আমরা ওখানে অন্তত আউটডোর সেবা, বাচ্চাদের আউটডোর সেবাও চালু করে দিব ইনশাল্লাহ। এবং অন্যান্য ফ্যাসিলিটিস আমরা পর্যায়ক্রমে তৈরি করে ওটাকে একটা পূর্ণাঙ্গ শিশু হাসপাতালের পর্যায়ে আমরা আমার বিশ্বাস যে আমরা সহসাই চালু করতে পারবো। এখানে অ্যানেস্থেশিয়া এবং কার্ডিওলজির শর্টেজ আছে, ডাক্তার এবং আমরা নার্স এবং অন্যান্য ইয়েতে আমরা এখান থেকে গিয়ে আমরা অর্ডার করে দিব। আমরা অন্যান্য ডাক্তারদেরকে এই আপৎকালীন সময় আমরা অ্যাটাচ করব, পরবর্তীতে প্রয়োজনে আমরা আরো ডাক্তার নিয়োজিত করব, যাতে আমাদের এই চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। আরেকটা বিষয় আমি বলি, আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি প্রতিদিন আমরা একটা প্রেস রিলিজ আমাদের এই সাংবাদিক ভাইদেরকে দিবেন, ওনারা জনগণকে যেন বলতে পারে যে আমার এখানে কতজন রোগী এসছেন, কোন কোন অসুস্থতার জন্য চিকিৎসা নিচ্ছেন, কতজন সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন, কতজন কিভাবে চিকিৎসা পাচ্ছেন, সবকিছুই আপনাদেরকে ট্রান্সপারেন্ট ওয়েতে আপনাদেরকে দেয়া হবে। তাতে করে আমাদের যে দূরত্বটা আমার বিশ্বাস যে কমে আসবে এবং অবাধ তথ্য প্রবাহের সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। স্যার, আপনার প্রশ্নে অধিকাংশ আমাদের প্রশ্ন উত্তরগুলো চলে আসছে। স্পেসিফিক আরো একটু যুক্ত করতে চাই যে শুধু শিশু হাসপাতাল না, এখানে সদর হাসপাতাল, এখানে আইডিয়া হাসপাতাল, এখানে বক্ষব্যাধি হাসপাতাল, সেগুলো কিন্তু ফাঁকা পড়ে আছে। সেগুলো পূর্ণাঙ্গ ব্যবহারের কোন আপনাদের পরিকল্পনা আছে কি? যে আমরা এসেছি তো আমরা প্রত্যেকটি হাসপাতাল ঘুরে দেখব, যেটি আমরা সহসাই ব্যবহার উপযুক্ত মনে করব, আমরা ইনশাআল্লাহ সেগুলো ব্যবস্থা নিব, চালু করব। আল্লাহ আউটডোর চালু শিশু হাসপাতাল এক্সাক্ট ডেটটা বা মাসটা বা বছরটা আমাদের উল্লেখ দরকার স্যার। আমরা as early as possible স্যার বলি যে আমাদের রাজশাহী মেডিকেল 1200 বেডে, এখানে ম্যান পাওয়ার আছে, আমি যদি ভুল না করে থাকি সেই পুরাতন 600 বেডে 550 ম্যান পাওয়ার, আর হাসপাতালে রোগী ভর্তি থাকে অ্যাপ্রক্সিমেটলি 3500 জি। এই জায়গাটা সমস্যা সংকট আমাদের ডাক্তারের সঙ্গে কথা বলে রয়েছে। আশপাশে যদি হাসপাতালগুলো চালু না করা যায়, তারা বিব্রত অবস্থায়
তারা তারা সমস্যায় ভুগছে, রোগীরা ভুগছে। এই জায়গাটা স্যার দ্রুত কোনো সমাধান পাবো কিনা? আমরা গত 17 বছর ধরে এই আশ্বাস পেয়ে আসছি, কিন্তু রাজশাহীবাসী কিছু পাচ্ছে না স্যার। তবে আমি ঘুরে দেখেছি এখানে চিকিৎসার মান অত্যন্ত ভালো। আমি এইটা ডাক্তার সাহেবরা অনেক আন্তরিক, চিকিৎসার মান ভালো, অনেক উন্নত যন্ত্রপাতি আছে যেগুলো ঢাকায়ও নাই। এরকম অনেক যন্ত্র আমরা মেশিনারি দেখেছি। আপনারা সেগুলোর সেবা পাচ্ছেন এবং পাবেন। আর যে কথা বলেছেন, এই আশেপাশের যতগুলো স্ট্রাকচার আছে, আমরা শিশু হাসপাতাল সহ সবগুলোর স্বাস্থ্যসেবা শুরু করার নিশ্চয়তা দিচ্ছি। এইটা হয়তো এই 3 মাসের মধ্যে আমরা আংশিকভাবে চালু করব এবং নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে ইনশাল্লাহ আপনারা পূর্ণাঙ্গ এই শিশু হাসপাতাল এবং অন্য অবকাঠামোগুলোতে স্বাস্থ্যসেবা পাবেন। জি, গত 7 মাসে 2215 জন শিশু মারা গেছে। এটা শিশু ওয়ার্ড থেকে গত 7 মাসে 2255 জন গত 7 মাসে। এই মৃত্যুটাই কি স্বাভাবিক? গড়ে সেটা হিসাব করলে গড়ে প্রতিদিন 10 জন করে মারা গেছে। এই মৃত্যুটাকে কি স্বাভাবিক মনে করছেন? অনুসন্ধান করে দেখেন এগুলো আমরা একটু বলি। আমরা এখানের যে তথ্য উপাত্তগুলো আমরা সংগ্রহ করছি, আমরা আমাদের গবেষণা একটা সেল আছে, ওদেরকে দিব IEDCR, ওরা তথ্য দেখবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু আপনাদের এইগুলোকে মনিটর করছে, তারাও রিপোর্ট দিচ্ছে যে কিভাবে কি ক্যাজুয়াল কেন হচ্ছে। ওগুলোর তথ্য দেখে আমরা এটার উপরে আমরা ব্যবস্থা নিব। স্যার, কমপ্লিট একটা আমরা ধারণা পেতে চাই যে শুধুমাত্র হামের উপসর্গ নিয়ে কতজন শিশু মারা গেল এই মেডিকেলে গত 2-3 মাসে? এটা নিয়ে একটা বিভ্রান্তি আছে। এই যে একটু মৃত্যুর কথা বলা হচ্ছে, মানে এই যে বলছে 7 মাসের মৃত্যু, আমি এই মৃত্যুটাকে আমি আসলে 2 ভাগে ভাগ করতে চাই। একটা নিওনেট, মানে যাদের বয়স 28 দিন পর্যন্ত তারা নিওনেট, আর নিওনেটের বাইরে যে আমাদের মানে 29 দিন থেকে 12 বছর বয়স পর্যন্ত, তো তাদের ডেথ রেট, আমাদের যারা নিওনেট তাদের ডেথ রেট কিন্তু অনেক হাই। মানে এটা আমাদের বাংলাদেশের পুরো দেশের পার্সপেক্টিভে আমাদের সারা পৃথিবীতে, মানে আমাদের এই আশেপাশের জায়গাতেই মোটামুটি 13, 14, 16, 17 এরকম আমাদের পুরা মাসেই থেকে যায়। আর অন্য বড় বাচ্চা যেগুলো যাদের বয়স 29 দিন থেকে 12 বছর, তাদের ডেথ রেট ওই আমাদের 1%-এর নিচেই বেশিরভাগ থাকে। হ্যাঁ, তো এটা আমি এই হিসাবটা করলে আপনি হয়তো বুঝে যাবেন যে কেন আমাদের ডেথ বেশি মনে হচ্ছে। কিন্তু আসলে বড় বাচ্চাগুলোর ডেথ রেট খুবই কম। হ্যাঁ, যে আমাদের 0.8%, 0.7%, কিন্তু এই যে নিউমোনিয়া বাড়ার পরে 2%, লাস্টের মাসে হয়তো 2.9% এরকম হয়েছে। কিন্তু এই যে 7 মাস বা আগের বছরগুলোতে সব সময় হচ্ছে যে ডেথ রেট কমই ছিল। স্যার বলবেন এই যে উনি যে ব্যাখ্যা দিয়েছেন, এইটা ছাড়াও আমরা কোনো মৃত্যুই কাম্য নয়, এটা আমাদের এটা উচিত না হওয়া। তারপর আমরা প্রত্যেকটা আমাদের ডাক্তার সাহেবরা চেষ্টা করেন, আপ্রাণ চেষ্টা করেন যে আমাদের এই সম্পদের ভিত্তিতে এইটা আমরা বলেছি। আপনি একটা প্রশ্ন করলে কিছুক্ষণ আগে আমাদেরকে জানালেন যে আমাদের এখানে হার্ট ফাউন্ডেশন আপনারা আইসোলেট করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই যে সংক্রামক ব্যাধি যাদের নাই কিন্তু অথচ বাচ্চাদের ICU, NICU বা PICU সাপোর্ট লাগবে, তাদেরকে আমরা ওখানে দিব। ওখানে খালি আছে। জি জি জি, নিজস্ব আছে, রেডি করা ছিল। কোথায় আমাদের যেগুলো আপনার সদর হাসপাতাল রেডি ছিল, কত কোটি টাকা সদর হাসপাতাল রিসেন্ট, এবং এটা চালু করাই হয়নি। আমরা তো বলেছি আমি আপনাকে বলি, আমরা এই একটু পরেই আমরা না ওরা দিবে সেটা বলেন। সদর হাসপাতাল তো এখানে নেই, তো ডেন্টাল ইউনিটটা আমরা দেখবো, আমরা শিশু হাসপাতালও দেখবো, ওটাও দেখবো। দেখে আমরা স্বাস্থ্য সেবার জন্য যা করণীয় আমরা সব করবো। একটা কোশ্চেন, আমরা এক মিনিট যে আপনার হামে কতজন মারা গেল আসলে উপসর্গ নেই, এটা কিন্তু এখনো ক্লিয়ার না। আমরা এই মেসেজটা আসলে দরকার। এটা আমাদের একটা বিশেষজ্ঞ কমিটি আসছেন 3 সদস্যের, ওনারা এগুলা চেক করে
ওনারা রিপোর্ট দিবেন এবং আপনাদের সাথে কথা বলে যাবেন। মানে এখন পর্যন্ত আপনি বিশেষ পান নাই এটি। না, আমরা কাজ করছেন, ওনারা আসছেন গত রাতে এসছেন, ওনারা স্যাম্পল সংগ্রহ করেছেন, তথ্য উপাত্ত নিয়েছেন। আমার বিশ্বাস যে আজকে পাওয়া যাবে। একটা কথা আসে, রোগীর স্বজনদের অভিযোগ থাকে সিন্ডিকেটের পর থেকে প্রাইভেটে গেলে ভালো চিকিৎসা পাওয়া যায়। তো এই মেডিকেলে অনেক চিকিৎসকই আছে 10 থেকে 15 বছর ধরে একই করছে। আসলে তাদের বিষয়ে আরেকটা বিষয় বলি, আমার মন্ত্রী মহোদয় এবং আমরা যত জায়গায় গিয়েছি আমরা বলেছি প্রত্যেকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে, সেবা প্রতিষ্ঠানকে আমরা দালাল মুক্ত করব, সিন্ডিকেট মুক্ত করব ইনশাআল্লাহ। আচ্ছা, জাতীয় পর্যায়ে হাম, পোলিও, যক্ষ্মা সহ এরকম 6 ধরনের টিকার মজুদের কি অবস্থা? আমাদের এখন যে সংকট আছে সেটা আমরা এই টিকাটা চলে আসবে সহসাই, চলে আসলে ইনশাআল্লাহ আমাদের সংকট থাকবে না। সবগুলোই আমরা 10 ধরনের টিকা কেনার জন্য আমরা ক্রয় চুক্তি করেছি ইউনিসেফের সাথে। এই টিকাগুলো এসে পড়বে সহসাই। আমরা তো বলেছি যে আমরা পেমেন্টও করে দিয়েছি, আমরা ইউনিসেফ এটা সহসাই দিয়ে দিবে, সুতরাং আমাদের সংকট থাকবে না। আপনাদের আমরা পেমেন্ট করে দিয়েছি 604 কোটি টাকা। এটা তো বলেছি আমরা, সংকটটা তৈরি হয়েছে বিভিন্ন আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা প্রত্যেক দিন, আমি বলি আপনারা প্রত্যেক দিন তথ্য পাবেন এখান থেকে। আর আমরা এখন 7টা ভেন্টিলেটর এই হসপিটাল কর্তৃপক্ষকে আমরা হ্যান্ড ওভার করবো এখন।